একই কাণ্ড। কোথায় গেলেন সেই বীর পুঙ্গবরা, যারা নাকি হুঁশিয়ারি দিচ্ছিলেন, হুমকি দিচ্ছিলেন? তারা এখন নিস্তব্ধ কেন? 2 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে দেবেন, চিকেন নেক কেটে সাফ করে দেবেন, মানে 7 সিস্টার্স আমাদের একেবারে আলাদা দেশ হয়ে যাবে, বাংলাদেশের মধ্যে চলে যাবে, পরমাণু বোমা ছোড়া হবে, আগরতলা দিয়ে ঢোকা হবে। কোথায় তারা? ট্রাম্পের চাপে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলে কতটা সিধিয়ে গেছেন সেই সব বীর পুঙ্গবরা। এখন তো সেই দিনই দেখতে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনূস বৈঠক করার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। আমাদের দেশ সব সময় প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক চায়, আর সেই ভালো সম্পর্কের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন থাইল্যান্ডে। আর আজকে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো আবার হুঙ্কার। কার হুঙ্কার? শেখ হাসিনা। শেখ হাসিনার হুঙ্কার। আওয়ামী লীগকে এত ভয় কেন মোহাম্মদ ইউনূসদের? মোহাম্মদ ইউনূস কেন স্বীকার করছেন না আপনার দেশে খুনের পর খুন, রক্তের পর রক্তের হোলি খেলা চলছে? স্বীকার করছেন না কেন আওয়ামী লীগের একের পর এক নেতাকে জেলে ভরা হচ্ছে? স্বীকার করছেন না কেন সন্ত্রাসবাদীদের জেল থেকে মুক্তি দিয়ে আওয়ামী লীগদের জেলে ভরা হয়েছে? হুঙ্কার ছেড়েছেন শেখ হাসিনা আবার। হ্যাঁ, আমাদের দেশেই আছেন, আমরা রাজনৈতিক আশ্রয় দিয়েছি, এটাই আমাদের রীতি এবং আন্তর্জাতিক নীতি মেনেই হচ্ছে এই সমস্ত কথা। আর তার সঙ্গে শেখ হাসিনা নিজের বক্তব্য বলতেই পারেন। সেই শেখ হাসিনা হুঙ্কার যখন দিলেন, বেশ কয়েকজন বাংলাদেশের আওয়ামী লীগের কেউ স্বামী হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন, এই রকম কয়েকজনকে নিয়ে তিনি তাদের অভিজ্ঞতা শুনলেন এবং আমাদের শোনালেন। শুধু আমাদের নয়, গোটা ইন্টারন্যাশনাল পলিটিক্স শুনছে বাংলাদেশে কি হচ্ছে। আওয়ামী লীগ শাসক দল ছিল, হতে পারে দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছিল, হতে পারে বেআইনি কাজ করেছিল, কিন্তু আওয়ামী লীগের নেতাদের এইভাবে খুন করার অধিকার কে দিল? আওয়ামী লীগ এই কারণেই আমরা দুর্বল আওয়ামী লীগের প্রতি, এই কারণেই যে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তিনি বাংলাদেশ স্বাধীন করেছিলেন, তার হাত ধরেই হয়েছিল এবং ভারতের সাহায্যে হয়েছিল। তিনি অস্বীকার করেন না, শেখ হাসিনা অস্বীকার করেন না, আওয়ামী লীগের নেতারা অস্বীকার করেন না, জামাত অস্বীকার করে, বিএনপি অস্বীকার করে। তাই পাকিস্তানের সঙ্গে সখ্যতা, চীনের সঙ্গে সখ্যতা, আবার এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য একেবারে উদ্গ্রীব। কিভাবে খুন করেছে শুনবেন? আওয়ামী লীগের নেতাদের এমন ভাবে খুন করেছে, 5ই অগাস্ট হাসিনা দেশ ছাড়ার পর খুনের বিবরণ দিচ্ছে তার পরিবার। একেবারে হাড় হিম করা, ভয়ঙ্কর, ভাবতে পারবেন না এইভাবে মানুষ খুন হতে পারে। বাইপাস সার্জারি হয়েছে এক নেতার, সেই নেতাকে কুপিয়ে খুন করেছে তার পরিবারের সামনে, তার মেয়ের সামনে, তার বউয়ের সামনে। আর এই আওয়ামী লীগ নেতা বাইপাস সার্জারি হওয়া মানে অসুস্থ, তাকে ছাড়েনি, তাকে কুপিয়ে খুন করেছে শুধু নয়, তারপরে কম্বল জড়িয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তার দেহে, ওই আওয়ামী লীগ নেতার দেহে যে বাইপাস সার্জারি হয়েছে, যিনি অসুস্থ, তাকে কুপিয়ে খুন করা হলো শুধু না, কোপানো হলো শুধু না, তারপর কম্বল জড়িয়ে তার গায়ে আগুন দিয়ে দেওয়া হলো। তারপর তার মেয়ে বলছেন বাবা জল চেয়েছিল ওই খুনিদের কাছে, দুষ্কৃতীদের কাছে, একটু জল। কি দিয়েছিল জানেন? মুখের মধ্যে পেট্রোল ঢেলে দিয়েছিল ওই খুনিরা, দুষ্কৃতীরা। প্রিয় নেত্রী, 5ই আগস্ট বিকেল বেলায় আমার বাড়িতে হামলা হয়। সে সময় বাড়িতে আমার বাবা, মা সহ আরো কয়েকজন সদস্য ছিলেন। প্রিয় নেত্রী, আমার মা শত অনুরোধ করেছিল আমার বাবাকে অন্তত প্রাণে তারা যাতে ফিরিয়ে দেয়। আমার বাবা 24 সালের জানুয়ারি মাসে তার বাইপাস সার্জারি হয়, অসুস্থ ছিলেন। তার
তারপরেও তাদের মন নরম হয়নি নেত্রী। বাবাকে তারা কুপিয়ে ফেলে দেয়, কম্বল দিয়ে গায়ে আগুন দেয়। নেত্রী সে সময় আমার বাবা একটু পানি খেতে চেয়েছিলেন নেত্রী, তারা তো আমার বাবার মুখে পেট্রোল ঢেলে দেয়। নেত্রী আমার বাবা সারা জীবন পাড়ার মানুষের উন্নয়নের জন্য কাজ করে গেছেন, দলকে সুসংগঠিত করে গেছেন। নেত্রী আমার বাড়িতে আর যারা ছিল ওই দিন সকলকে নির্মম ভাবে নির্যাতন করা হয় এবং তাদেরকে অর্ধমৃত অবস্থায় বাড়ির সামনে রাস্তায় ফেলে যায়। এমনকি আমার বাবার লাশটাও নিতে আসতে দেয়নি নেত্রী। সন্ধ্যার পরে যখন আমার গ্রামবাসীরা আসে তখন আমার বাবার জ্বলন্ত লাশ উদ্ধার করে। এমনকি প্রিয় নেত্রী, আমার বাবার জানা যায় যাতে আমার আত্মীয় স্বজনরা না আসতে পারে, তারা পথ থেকে তাদের বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। নেত্রী আমরা শুধু চাই এর কঠিনতম বিচার হোক। নেত্রী আমার মা যে বেঁচে আছে এটা উপরওয়ালার আশীর্বাদ ছাড়া কিছুই না। আমি সেদিন সন্ধ্যায় যখন শুনলাম বাবা মা কেউই আর নেই, সেই সময় অনুভূতিটা নেত্রী আপনি ভালো বুঝতে পারবেন। একমাত্র সন্তান হয়েও আমি আমার বাবাকে শেষ দেখাটুকু দেখতে পারিনি। নেত্রী আমার শুধু এতটুকু আশ্বাস চাই, আমার বাবা হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত আপনি তাদের বিচারের আওতায় আনবেন এবং কঠিনতম শাস্তির ব্যবস্থা করবেন। আর কত বড় নোংরা, কত জঘন্য, কত বড় অমানুষ সেটা একবার চিন্তা করো। এরা কোনো মানুষের জাত না, অবশ্যই এদের বিচার হবে। আজকে শেখ হাসিনা যখন শুনছেন তিনি বারবার বলছেন ওই ছবিগুলো, এই কথাগুলো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য পৌঁছে গেছে। আন্তর্জাতিক স্তরে এই কথাগুলো যখন পৌঁছে যাচ্ছে, একের পর এক কীর্তি যখন ফাঁস হচ্ছে, তখন মোহাম্মদ ইউনূস ভালো থাকবেন না, এটাই খুব স্বাভাবিক। এদিকে নির্বাচনও করছেন না, আর এদিকে আওয়ামী লীগ। শেখ হাসিনা কি বললেন? শেখ হাসিনা বললেন আমরাও বলেছি, আমরাও দেখিয়েছি খবরে, সন্ত্রাসবাদীদের হাজার হাজার সন্ত্রাসবাদী জঙ্গি তাদেরকে জেল থেকে মুক্ত করে দেওয়া হচ্ছে। আর হাসিনা দাবি করছেন যে সেই জেল ভরপাই হচ্ছে কি করে, ভর্তি হচ্ছে কি করে? আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতারের পর গ্রেফতার, গ্রেফতারের পর গ্রেফতার করে। আরো দাবি করছেন শেখ হাসিনা এখন সংবাদ মাধ্যমে নাকি 5ই অগস্টের পর থেকে কোনো ধর্ষণ, কোনো রাহাজানি, কোনো খুন, কোনো ডাকাতি প্রচার করা যাবে না, করলেই ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হবে। আরো একজন শুনুন, আরো একজন ছেলে সন্তান, তার বাবাকে কিভাবে খুন করা হয়েছে। তার বাবাও অসুস্থ, তার বাবাকে বেরোতে বারণ করেছিলেন ওই সন্তান। কাকার ওপরে হামলা হয়েছে শুনে বাবা আর থাকতে পারেননি, বাবা বেরিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের নেতা, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করে আসছেন। মাথাটা অর্ধেক করে দিয়েছিল কুপিয়ে। অর্ধেক করে দেওয়ার পরেও একজন বৃদ্ধ, তার ছেলের যথেষ্ট বয়স, শেখ হাসিনা শুনলেন মাথাটা কুপিয়ে অর্ধেক করে দেওয়া হলো। তারপরেও মৃত্যু নিশ্চিত করতে তিনটে গুলি। কার সামনে? ছেলের সামনে। আমার চাচা, উনি সাবেক সংসদ সদস্য ছিলেন, হাবিব হাসান, ওনার উপরে হামলার কথা শুনে আমার আব্বু অসুস্থ ছিল, ওই অবস্থায় বের হয়ে গেছে। এর মধ্যে আমরাও চলে গেছি, নিয়ে আসছি চাচাকে। তো আমরা যখন শুনছি আবার ওরা হামলা চালাচ্ছে, মার্কেট টার্কেট ভাঙতেছে মেন রোডে, এয়ারপোর্ট রোডে, তখন আমরা আবার গেছি। যাওয়ার পরে নেত্রী, ওরা এত হিংস্র ভাবে আমাদের উপরে ঝাঁপায় পড়লো, মানে আমরা এক রাস্তায়, ওরা চতুর্দিক দিয়ে ঝাঁপায় পড়ছে, আমরা মানে মাঝখানে পড়ে গেছিলাম। নেত্রী, বাবাকে তো বাসায় রেখে গেছি এর আগে, উনি বের হওয়ার পরে উনি অসুস্থ ছিল। তো এর মধ্যে বাবার অবস্থা দেখে আমার চাচা বলতেছে আপনি আসছেন কেন, আপনি বাসায় থাকেন, এই অবস্থায় যাওয়ার দরকার নাই। তো আব্বু বললো তোদের এই অবস্থা দেখা
আমি কি আমার দলের লোকজন রাইখা কি বাসায় থাকতে পারবো? তো উনি তারপরে জোর করে বাসায় দিয়ে আসছিলাম, তো উনি নাকি বের হয়ে গেছে। তারপরে অনেকে নাকি দেখছে আব্বু যাওয়ার পর, নাকি সবাইকে বলছে তোমরা রাস্তা এভাবে ফালাই রেখে যায়ও না, এভাবে ফালাই রেখে যায়ও না। ওরা এক টেনে হেঁচড়ানোর পর আপনার এই রাস্তার এই পারে মারছে, মারার পরে ওরা মাথার মধ্যে আঘাত করছে। আমি ভিডিওগুলা ওরা লাইভ দেখাচ্ছে, ওদের একটা ওই তখন ইআই ছিল, মানে যে কোনো যাকেই মারতো ভিডিওগুলো লাইভ সাথে সাথে ওরা শেয়ার করতো। ফেসবুক একটা পেজ ছিল, সাথে সাথে ওরা ফেসবুকে ওগুলা ছাড়তো, মারতো আর ছাড়তো আর বলতো মারতেছে। আমার বাবা একটু পানি চাইছিল নেত্রী, ওরা মুখের মধ্যে বোতল দিয়ে পানি ছিটাই দিতেছিল। তারপর ওই জায়গায় থেকে লাশ নাকি ঝুলাইতে চাইছিল। ওইখানে এক রিক্সাওয়ালা আমাদের এদিকে থাকে নাকি, উনি অনেক কাকুতি মিনতি করার পরে বলতেছে উনি ভালো লোক, ওনারে আর ই করেন, উনি তো মারাই যাবে। হসপিটালে নিতে নিতে ওই রাস্তার মধ্যেই আব্বু দম হারায় ফেলে। ওর পায়ের মধ্যে রশি বেঁধে রাখছিল, ঝুলাইতে চাইছিল। মারার পরে ওরা অনেক নির্মম ভাবে হত্যা করছে। আমি কাছ থেকে দেখছি নেত্রী, আমার থেকে প্রায় 300 থেকে 400 ফিট দূরে আমি দাঁড়ায় ছিলাম। আমি অনেক সবাইকে কাকুতি মিনতি করছি। আমি যখন খবর পাইছি, আমরা তো জানি না কেউ, আব্বু যে আবার গেছে একা। ওরা এত হিংস্র ভাবে এরকম চড়া হয়ে গেছে নেত্রী। এটি হচ্ছে সব থেকে জঘন্য, এরা মানুষের জাত না। তুমি এটা কাজ করবা, তোমার কাছে ওই ভিডিওগুলি সব রাখা আছে না? যে সব ভিডিও রাখা আছে নেত্রী। ওগুলি না, ওগুলি ক্লাউডে রাখতে হবে যে কোনো। আর আমি আইক্লাউডে রাখছি নেত্রী, ক্লাউড রাখবে, আর ওখান থেকে এটা পাঠাবা সব জায়গায়, সারা বিশ্বে, যেমন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সবার কাছে পাঠাবা। আইসিসি তে, ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টের কাছে একটা এটা তদন্ত আর বিচার চাইবা। জি, ওরা সাহায্য করবে। এটা তোমার ওখানে কম পাওয়া যায়, এটা অবশ্যই চাইবা। আর ওই ছবি পাঠাবা, ওই ছবি সবাইকে দিতে হবে। জি, হ্যাঁ, প্রত্যেকের কাছে পাঠাই দাও। একটা একটা চেহারা খুঁজে খুঁজে ব্যবস্থা নেবা। জি নেত্রী। এক বাবা আরতি করছেন, আরতি জানাচ্ছেন শেখ হাসিনার কাছে। কি হয়েছে? হুমকির পর হুমকি আসছে, না প্রাণে মেরে ফেলা তাকে হয়নি, তিনি বেঁচে গেছেন এখনো পর্যন্ত। তার এক সন্তান স্কুলে ভর্তি হবে, স্কুলে ভর্তি করতে দিতে পারছেন না, কারণ এমন হুমকি আসছে ওই সন্তানকে কেটে কুচি কুচি করে ফেলা হবে। আর আরেক সন্তান, সে কলেজে পড়ে, তার পড়াশোনা বন্ধ হয়ে গেছে, সে কলেজে যেতে পারছে না, হুমকির ভয়ে, খুনের ভয়ে, প্রাণ সংশয়ের ভয়ে। শুধু বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বেড়াই, থাকি, চলাফেরা করি, এটাই আমাদের অপরাধ। আমার এক সাইড এখনো আপনার অবশ্য আছে, মানে এক সাইড আমি এখন বর্তমানে পঙ্গু। আমার সংসারের আমি একলা উপার্জন। আমার 2টা ছেলে আছে, একটার বয়স 10 বছর আর একটার 20 বছর। ওটা বড়টা অনার্সে পড়ে। সে বাচ্চা এখন তারা এমন হুমকি দেয়, যার বাচ্চা পর্যন্ত কলেজ পর্যন্ত আমি তাকে পাঠাতে পারি না। ছোট বাচ্চাকে আমি তাকে এখনো কোনো স্কুলে পর্যন্ত ভর্তি করে দিতে পারি না, জানের ভয় যে কোন জায়গায় আমার বাচ্চাকে তারা মারিয়ে ফেলবে। তা আমি এদের বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে। আমার বাবাকে যখন মারতে লাগে তখন আমি যাই, আমার মাও যায় সাথে, যায় যখন আমার বাবাকে একটু মারতে ইয়ে করে ফেলে দেয়, তখন আমার বাবার গায়ের উপর আমার মা পড়ে যায়, মারিস না রে বাবারে, মারিস না রে বাবারে, তোর জানটা ভিক্ষা দে রে বাবা। আমরা নিরীহ মানুষ। আমার এমন একটা পরিবেশে এখন বর্তমানে আমরা বাইরে থেকে না পারি, বাড়াইতে না পারি। আমি আমার সংসার শুধু উপার্জন করে আমি একজন, কিন্তু কেমন অসহায় যে আমার এক সাইড পর্যন্ত এখন নাই, যে আমি যে উপার্জন করি আমার বাচ্চা, আমার স্ত্রী বা আমার বাবার মুখের কাছে একটু ইয়ে করে দিব, সেটার সম্পর্ক ইয়ে নাই। তারপরে আপনার যেসব আসামি বাহির আছে, ওরা কিন্তু হুমকি দিচ্ছে যেই কোবা সাইডে আছে আরো কোবা মাইরে ফেলবো। আমরা জানের ভয়ে কোনো রকম বাইতে পারবেন। এখন আমার বাবা কেলে, আমার এই অনার্সে পড়া ছাত্র বেটা কেলে, একসাথে আমরা সবাই এক ঘরে শুয়ে থাকি, যে কখন আমার মাইরে ফেলি তো আমার জানের কোনো নিরাপত্তা নাই। তা আমি আপনাদের কাছে একটু এই খুনিদের ফাঁসির ব্যবস্থা করার চেষ্টা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী। নিশ্চয় করবো, অবশ্যই হবে। এই হলো গিয়ে শেখ হাসিনার লেটেস্ট হুঙ্কার। শেখ হাসিনা পরিষ্কার দেখিয়ে দিলেন বিভিন্ন আওয়ামী লীগ নেতা, তাদের সন্তান, তাদের স্ত্রীদের মাধ্যমে কিভাবে অত্যাচার চলছে বাংলাদেশে।
ইন্টারন্যাশনাল কমিউনিটিও দেখছে, ট্রাম্পও দেখছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেখছেন কিভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন তো হচ্ছেই, যা স্বীকার করছেন না মোহাম্মদ ইউনূস। মৌলবাদ তো ছড়িয়ে পড়েছেই, যা স্বীকার করছেন না মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাদের শেষ করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নেতাদের এত ভয় কেন? তারা তো ক্ষমতায় নেই। শেখ হাসিনা তো পালিয়ে চলে এসেছেন এদেশে। মোহাম্মদ ইউনূস, আপনি তো নির্বাচনের দিকেও যাচ্ছেন না। বিএনপি জামাত দুতরফই এখন আক্রমণ করছে। এই হিংস্রতা, এই নৃশংসতা আর কতদিন চলতে পারে আমরাও দেখব। আমাদেরকে হুঙ্কার দিয়েছেন, আমরা শান্ত আছি, আমরা শান্তি চাই, কিন্তু এইভাবে অশান্ত হলে পরে প্রতিবেশী দেশে কি করতে হয় মোদিও জানেন, ট্রাম্পও জানেন। দেখা যাক।